বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আশা করি তোমরা সকলে সুস্থ আছো। প্রথম বর্ষের আজকে আমরা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের কস্ট অফ ক্যাপিটাল এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। পিছনে আমাদের স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টারটি শেষ করেছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করছি, কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল আমরা যদি বলি, বাংলায় বলা হয় মূলধনের ব্যয়। কস্ট অফ ক্যাপিটাল বলতে তাহলে কি বোঝায়? আমরা জানি যে আমাদের দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করার উৎস হচ্ছে চারটি, সেটা সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, ঋণপত্র বা বন্ড এবং হচ্ছে ঋণ। এখন এই যে উৎসগুলো আছে, মূলধন সংগ্রহের উৎসগুলো, এই মূলধন উৎসগুলো কিন্তু প্রত্যেকটারই কিছু ব্যয় আছে। কোনো প্রকল্পের সার্বিক মূলধন সংগ্রহের ক্ষেত্রে মূলধন ব্যয় হচ্ছে সেই হার, বাট্টার হার, যেই হারে ওই প্রকল্প থেকে সর্বনিম্ন হারে আয় অর্জন করতে হয়, অর্থাৎ আয়ের হার, সর্বনিম্ন আয়ের হার। এটাই হচ্ছে ওই প্রকল্পের মূলধন ব্যয়। অর্থাৎ একটি প্রকল্পে যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয়, এই উৎসগুলো থেকে সংগৃহীত মূলধনের সম্মিলিত মূলধনের বিনিয়োগ করার পর সর্বনিম্ন এমন একটি হারে আয় করতে হয় যে হারের নিচে কোম্পানিকে আয় করলে চলে না, সেই রকম একটি বাট্টার হারই হচ্ছে মূলধন ব্যয়। এই যে বিভিন্ন উৎস থেকে আমরা মূলধন সংগ্রহ করার কথা বললাম, দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎসের মধ্যে আমরা জানি সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, ঋণকৃত মূলধন। এই প্রত্যেকটা উৎসের কিন্তু নিজস্ব ব্যয় রয়েছে। এই ব্যয়গুলি কিন্তু ওই উৎসগুলোর জন্য মূলধন খরচ। যেমন সাধারণ শেয়ারের ক্ষেত্রে সাধারণ শেয়ারের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয়, সেই মূলধনের খরচটা কি? ওই মূলধনের খরচটা হচ্ছে যে সাধারণ শেয়ার যারা বিনিয়োগ করে তাদেরকে লভ্যাংশ প্রদান করে, অর্থাৎ এমন একটি হারে লভ্যাংশ প্রদান করতে হবে যাতে তারা সাধারণ শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী হয়। অগ্রাধিকার শেয়ারের মূলধন খরচটা কি? সেটা হচ্ছে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান। ঋণকৃত মূলধনের খরচ হচ্ছে সুদ প্রদান। এমন একটি হারে সুদ প্রদান করতে হয় যে হারে যারা বিনিয়োগকারী তারা বিনিয়োগ করতে আকৃষ্ট হয়। অর্থাৎ এই যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে মূলধন খরচ হলো বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার, সেই হারটাই হচ্ছে ওই উৎসের মূলধন খরচ। তাহলে কস্ট অফ ক্যাপিটাল সম্পর্কে আমরা একটু বলতে পারি যে
মূলধন খরচ বলতে তাহলে আমরা একটু দেখি কস্ট অফ ক্যাপিটাল সম্পর্কে। জেসি ভ্যান হর্ন কি বলেছেন, যে কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন দ্য ভ্যারিয়াস টাইপস অফ ফাইন্যান্সিং। একটু আগে যে বললাম দীর্ঘমেয়াদী মূলধনের বিভিন্ন উৎস থেকে যে মূলধন সংগ্রহ করা হয়, সেই সংগৃহীত মূলধনের থেকে এমন আয়ের হারটা এমন একটা বাট্টার হার হতে হয় যা সর্বনিম্ন হারে কোম্পানিকে আয় করলে চলে না। সেটাই হচ্ছে গিয়ে যে কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়। অর্থাৎ ফার্মস কস্ট অফ ক্যাপিটাল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য সামেশন অফ দ্য ফলোইং আইটেম: কস্ট অফ স্পেসিফিক রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, বিজনেস রিস্ক প্রিমিয়াম, financial risk premium. That means cost of capital is equal to cost of a specific risk free investment plus business risk premium plus financial risk premium. মূলধন ব্যয় বলতে আমরা তাহলে এইটুকুই বলতে পারছি। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চালিকা শক্তি হচ্ছে মূলধন। এই মূলধন সংগ্রহ করার জন্য কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে, কোথাকার ব্যয় কীরকম, এই সমস্ত সার্বিক বিষয় বিবেচনা করেই মূলধন সংগ্রহ করতে হয়, যা কিনা আমাদের সামগ্রিকভাবে কোনো প্রকল্পের মূলধন ব্যয়ের উপর প্রভাব বিস্তার করে থাকে। এখন আমরা দেখব যে মূলধন ব্যয়ের গুরুত্ব কী। আমরা একটু আলোচনা করব যে ইম্পর্টেন্স অফ কস্ট অফ ক্যাপিটাল। মূলধন ব্যয়ের গুরুত্ব, অর্থাৎ মূলধন ব্যয়ের প্রয়োজনীয়তা বা মূলধন ব্যয়ের বিবেচ্য বিষয়সমূহ। আমরা জানি একটা প্রতিষ্ঠানের মূলধন হচ্ছে তার চালিকা শক্তি, কারণ মূলধন ছাড়া কোনো প্রতিষ্ঠান তার সমস্ত কিছু উপস্থিত থাকলেও মূলধন বিহীন কোনো প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না। তাহলে আমাদের এই মূলধনটা সংগ্রহ করার থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন উৎসের মূলধন ব্যয় কতটুকু, কোথা থেকে সংগ্রহ
আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে কাম্য মূলধন কাঠামো নির্ধারণ। একটা প্রতিষ্ঠানের জন্য যে কাম্য মূলধন কাঠামো আছে, এই কাম্য মূলধন কাঠামো কিন্তু গড়ে ওঠে মূলধন বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের সম্মিলনে। অর্থাৎ একটা অন্যতম উপাদান হচ্ছে গিয়ে মূলধন ব্যয়। এখন এই মূলধন ব্যয় একটা প্রতিষ্ঠানের কাম্য মূলধন কাঠামো বিশ্লেষণের ক্ষেত্রে মূলধন ব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। যে কোনো বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে মূলধন ব্যয় একটি অন্যতম আর্থিক মানদণ্ড। নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে আমরা কিন্তু কোনো প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সেখানেও মূলধন ব্যয় একটি অন্যতম উপাদান হিসেবে কাজ করে। তারপর হচ্ছে গিয়ে মূলধনের উৎস নির্বাচন। বিভিন্ন উৎস থেকে যে আমরা মূলধন সংগ্রহ করি, এই বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হয় যে এই উৎসগুলোর একটা ব্যয় আছে। এই কোন উৎসের ব্যয় কত, কোন উৎস ব্যবহার করলে কর কম হবে, বা কোন উৎসের ব্যয়, কোনো উৎসের মূলধন ব্যয় যত কম হবে আমাদের কিন্তু প্রফিট তত বেশি হবে। এই কারণে কোনো বিনিয়োগ প্রকল্প লাভজনক বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তারপর হচ্ছে গিয়ে কর হ্রাস। মূলধন ব্যয় বিশ্লেষণের মাধ্যমে জানা যায় কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে কর কম হবে বা কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে কর হ্রাস পাবে। এই সমস্ত বিষয়গুলো মূলধন ব্যয় বিশ্লেষণ করলে অবহিত হওয়া যায়। আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে মূলধন ব্যয় যে উৎসগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ঋণকৃত মূলধন ব্যবহার করলে সরকার থেকে কর বা ট্যাক্স রেট পাওয়া যায়। কমন স্টক ক্যাপিটাল বা প্রেফার্ড স্টক ক্যাপিটাল থেকে এই সুবিধাটা পাওয়া যায় না। তাহলে আমাকে আমার বিনিয়োগ প্রকল্পে মূলধনের বিনিয়োগের সময় আমার কোন মূলধনটা উৎসটা ব্যবহার করা আমার জন্য সুবিধাজনক, এই বিচার বিশ্লেষণটা করা যায় বা কর সম্পর্কিত ধারণা লাভ করা যায় মূলধন ব্যয় বিশ্লেষণের মাধ্যমে। তারপর হচ্ছে কি লভ্যাংশ ঘোষণা। মূলধন ব্যয় বিশ্লেষণের মাধ্যমে লভ্যাংশ হার, লভ্যাংশের অনুপাত, অর্থাৎ লভ্যাংশ এবং অবন্টিত আয়ের অনুপাত কত হবে, লভ্যাংশের হার কত হবে, লভ্যাংশের পরিমাণ কত হবে ইত্যাদি বিষয়গুলো মূলধন ব্যয় বিশ্লেষণের মাধ্যমে অবহিত হওয়া যায়। আর্থিক কার্যাবলী মূল্যায়ন। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক কার্যাবলী মূল্যায়নে একটি অন্যতম চলক হচ্ছে মূলধন ব্যয়। এক্ষেত্রে হচ্ছে গিয়ে নগদ ব্যবস্থাপনা, আর্থিক বিবরণী, তারপর হচ্ছে গিয়ে চলতি মূলধন ইত্যাদি ক্ষেত্রে মূলধন ব্যয় বিশ্লেষণ ইত্যাদি আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তারপর হচ্ছে গিয়ে ফার্ম মূল্যায়ন। একটা প্রতিষ্ঠানের ফার্ম মূল্যায়ন করার এখনকার সময়ে আমরা জানি অর্থাৎ সম্পদ সর্বাধিকরণই হচ্ছে একটা ফার্মের মূল লক্ষ্য। আর এই সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে সম্পদ মূল্যায়নের ক্ষেত্রে মূলধন ব্যয় একটি অন্যতম চলক হিসেবে কাজ করে থাকে। ফার্ম মূল্যায়নে এই মূলধন ব্যয়ের ভূমিকা রয়েছে। বাট্টার হার নির্ধারণ অর্থাৎ ডিসকাউন্ট রেট। যে কোনো আর্থিক সম্পদের বিনিয়োগের ক্ষেত্রে বাট্টার হার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কারণ একটা প্রতিষ্ঠানের বাট্টার হার সেই রকম নির্ধারণ হওয়া উচিত যাকে প্রতিষ্ঠানের আয়ের হারও বলা হয়। এই বাট্টার হার বা যাকে অন্য ভাষায় আয়ের হার বলা হয়, এমন একটি আয়ের হার যা অবশ্যই প্রতিষ্ঠানকে অর্জন করতে হয়। কারণ এই বাট্টার হারটা হচ্ছে গিয়ে ন্যূনতম আয়ের হার, যার নিচে প্রতিষ্ঠান আয় করলে চলে না। এ কারণেই বলা হচ্ছে যে এটা একটা উপার্জন হার। বাট্টার হারটা নির্ধারণের ক্ষেত্রে মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ মূলধন ব্যয়ের যেই হারটা নির্ধারণ করা হয় সেটাকে একটা বাট্টার হার ধরা হয়, যেই হারের যাকে বলা হচ্ছে একটি আয়ের হার বা উপার্জন হার। অর্থাৎ এই হারের নিচে কোম্পানিকে উপার্জন করলে চলবে না। এই সমস্ত কারণে আমরা বলতে পারি যে মূলধন ব্যয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই মূলধন ব্যয়ের যে আর্থিক গুরুত্ব, এরকম একটি আর্থিক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করার সময় আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করতে হয়।
আমরা এখন একটু দেখবো যে মূলধন ব্যয়ের অনুমিত শর্তগুলো কি, অর্থাৎ মূলধন ব্যয়ের ক্ষেত্রে কিছু বিষয় শর্ত বিবেচনা করা হয় যেগুলো উপস্থিতি কাম্য। মূলধন ব্যয়ের অনুমিত শর্তসমূহ যেগুলো ধরা হয়, অর্থাৎ মূলধন ব্যয়ের এই কার্যক্রমের সময় ধরা হয় যে ব্যবসায়ের ঝুঁকি অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ পরিচালন ব্যয় যেখানে গণনা করা যাবে। আর্থিক ঝুঁকি অপরিবর্তনীয়, মূলধন ব্যয়ের ক্ষেত্রে ধারণা করা হয় যে আর্থিক ঝুঁকি অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ যে আর্থিক দায়সমূহ ঋণের সুদ, ইজারার কিস্তি, তারপরে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ইত্যাদি হচ্ছে গিয়ে অপরিবর্তনীয় থাকবে এবং দায় শোধ করতে পারবে। আর্থিক ঝুঁকি অপরিবর্তিত থাকার কারণে যে আর্থিক দায়সমূহ আছে, এই যে লভ্যাংশ অর্থাৎ হচ্ছে গিয়ে প্রেফার্ড শেয়ারের লভ্যাংশ প্রদান, বন্ডের সুদ প্রদান, এই সমস্ত বিষয়গুলো দিতে পারবে। কর পরবর্তী ব্যয়, মূলধন ব্যয় অবশ্যই কর পরবর্তী ব্যয়কে নিয়ে ধারণা করা হয়। লভ্যাংশ নীতি স্থির, মূলধন ব্যয়ের ক্ষেত্রে লভ্যাংশ নীতি স্থির থাকবে, অর্থাৎ একটা প্রতি বছর একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করা হবে। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতির হারও স্থির থাকবে ধারণা করা হয়। মুদ্রাস্ফীতি যদি খুব বেশি ওঠানামা করে তাহলে মূলধন ব্যয় সঠিকভাবে নির্ধারণ করা যায় না। তারপর হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ, মূলধন ব্যয়ের ক্ষেত্রে স্বল্পমেয়াদী ঋণ বিবেচনা করা হয় না। মূলধন কাঠামো স্থির, মূলধন কাঠামো স্থির বিবেচনা করা হয়, অর্থাৎ যে এখানে বিবেচনা করা হয় যে সমস্ত উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে সেই উৎসগুলো অপরিবর্তনীয় থাকবে। এই হলো কি আমাদের মূলধন ব্যয়ের কিছু অনুমিত শর্ত। আমাদের আজ এই চ্যাপ্টার থেকে থিওরির কোশ্চেনগুলোর মধ্যে আমাদেরকে কিন্তু এগুলোই বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে যে মূলধন ব্যয় কাকে বলে, মূলধন ব্যয়ের গুরুত্ব, মূলধন ব্যয়ের অনুমিত শর্তগুলো কী কী, এবং মূলধন ব্যয় নির্ধারণের উপায়সমূহ, মেজারিং অফ কস্ট অফ ক্যাপিটাল, যেটা আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হবে। আজকে আমরা এই পর্যন্তই থাকবো। এখান থেকে কিছু ছোট ছোট কোশ্চেন অনেক সময় আসে যে মূলধন ব্যয়ের ক্ষেত্রে প্রশ্ন করা হয় যে ঋণকৃত মূলধন উত্তম নাকি সাধারণ শেয়ার মূলধন উত্তম, বা তোমার দৃষ্টিতে কোন ধরনের শেয়ার মূলধন ব্যয় কম, বা কোন মূলধন উৎসের ব্যয় সর্বনিম্ন। এ ধরনের বিভিন্ন রকম কোশ্চেন আসে। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে মূলধন ব্যয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয় যে মূলধন ব্যয়ের যে শর্ত, অর্থাৎ আমরা জানি যে ঋণকৃত মূলধনে হচ্ছে গিয়ে ট্যাক্স রেয়াত পাওয়া যায়, কিন্তু সাধারণ শেয়ার ক্যাপিটাল বা অগ্রাধিকার শেয়ার মূলধনের থেকে আমরা এই ট্যাক্স রেটটা পাই না। এ কারণেই অনেক সময় প্রয়োজনে যখন যেরকম হয় তখন প্রয়োজন অনুযায়ী আমাদেরকে মূলধন কাঠামোতে মূলধনের সন্নিবেশ ঘটাতে হয়। তবে কথা হচ্ছে যে যেহেতু ঋণকৃত মূলধন থেকে ছাড় পাওয়া যায়, সে কারণেই বলা হয় ঋণকৃত মূলধনের ব্যয় কম। এজন্য এই মূলধন ব্যয়
উৎস সমূহ যখন বিবেচনা করা হয় তখন এই ব্যাপারটি আসে যে অন্যান্য উৎসের মধ্যে থেকে ঋণকৃত মূলধনের ব্যয় কম থাকে। এটাই হচ্ছে কি এইটার প্রশ্ন যে ঋণকৃত মূলধন উৎসের ব্যয় কম তোমার যুক্তিতে বর্ণনা করো বা ব্যাখ্যা করো, এরকম একটি প্রশ্ন অনেক সময় আসে। তারপরে অনেক সময় আমাদের কাছে জানতে চাওয়া হয় থিওরির কোশ্চেন থেকে, এখান থেকে অবশ্য ম্যাথসটাই প্রধান, তারপরে পাশাপাশি আমাদেরকে ছোটোখাটো প্রশ্নগুলো আসে এবং সেগুলো আমাদেরকে উত্তর দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আমাদেরকে এই চ্যাপ্টারের থিওরি কোশ্চেন আমরা এ পর্যন্তই আজকে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা মেজারিং অফ কস্ট অফ ক্যাপিটাল নিয়ে আলোচনা করব এবং সেখানে আমাদেরকে থিওরি কোশ্চেন, থিওরি প্লাস হচ্ছে গিয়ে ম্যাথগুলো আমরা আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।